নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা আবেদন। রাধি, এই রাধি, বলি আছিস কোন চুলোয়? বেঁচে আছিস না মরেছিস? অনেকগুলো ছাপ মারা একখানা পোস্টকার্ড হাতে নিয়ে বিনয় ভট্টাচার্য চটি জুতো শব্দ করতে করতে বাইরে থেকে ভেতর বাড়ির দালানে এসে ছোট্ট বোনটিকে এই স্নেহ সম্বোধনে আপ্যায়িত করেন। মেটে উঠানের ওদিকে রান্নাঘর। স্নেহময় দাদার আহ্বানে পুলকিত রাধারানী বেরিয়ে আসে গরম খুন্তিখানা হাতে নিয়ে। অবশ্যই দাদাকে ছ্যাঁকা দিতে নয়, বোধ করি হাতে একটা হাতিয়ার থাকলে জিভটা খোলে ভালো, তাই বলেই। খোলা জিভেই উত্তর দেয় সে, মরবো? তোমার সংসারে মরবারই বা কত ফুসরত আছে যে? বলি সকাল বেলায় গাঁজা টেনে এলে নাকি মেজদা? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, চেঁচাচ্ছি কেন? বলে কিনা চেঁচাচ্ছি কেন? এই দেখো কেন চেঁচাচ্ছি। এইরকম চিঠি পড়লে ঘর বাড়ি জ্বালিয়ে দিতে ইচ্ছে করে, তো চেঁচানো? হাতের পোস্টকার্ডখানা বোনের দিকে ছুঁড়ে দেন বিনয় ভট্টাচার্য। কঞ্জমের বাড়ি থেকে আবার রাধারানী দেবীর নামে চিঠি এলো বলে ঈষৎ কৌতূহলে চিঠিটার উপর একবার চোখ বুলিয়ে ফেলে দেয় রাধারানী। মুখটা যতটা বিশ্রী করা সম্ভব তা করে বলে, মরণ আর কি। এ আবার কোন মুখ পড়া চিঠি গো? তুমিই জানো। বিনয় ভট্টাচার্য পরম পুরুষের ভঙ্গিতে দুই হাত উল্টে বলেন, তোমার শ্বশুরকুলের সবাইকে তো চিনে রাখিনি আমি, আর আমি একেবারে মশা মাছিটিকে পর্যন্ত চিনে রেখেছি যে। রান্নাঘরে ফিরে যেতে যেতে কথাটাকে যেন দাদার গায়ের ওপর ছুঁড়ে মেরে যায় রাধারানী। তোমার কথা শুনলে হাড়পিত্তি জ্বলে যায় মেজদা। জ্বলে যাবারই কথা। নিতান্ত কটুভাষী রগচটা লোক হলেও এ বোধ শক্তিটুকু আছে বিনয়ের, তাই আর কিছু বলেন না। বিয়ের অষ্টমঙ্গলার ভেতরে বিয়ের শাখা দুগাছা ভেঙে মা বাপের কাছে ফিরে এসে কায়েম হয়েছিল রাধারানী 13 বছর বয়সে। সেও আজ 13-14 বছরের কথা। ক্রমশ মা বাপ মরেছে, বড় ভাই বিধবা বোনের দায়িত্ব ত্যাগ করেছে, স্ত্রী পুত্র নিয়ে দেশত্যাগ করে। রাধারানী এই মেজদার গলায়। শ্বশুরবাড়ির ছায়াও মারাননি কখনো। অবশ্য ওপক্ষ এই বিষকন্যাকে এই অবধি সযত্নে পরিহার করেই চলেছে। তা বলে গলায় পড়ে আছে বলে চোর হয়ে আছে রাধারানী, এমন ভাববার কারণ নেই। এক গা গহনা মা বাপ মায়া করে খুলতে দেয়নি। তারা মরতে সবগুলো খুলে ফেলে নিশ্চিন্ত হয়ে রাধারানী দাদার পুরনো নরুন পার ধুতিগুলো পরে দজ্জালি করে বেড়ায়। আর ছুঁতো পেলে ভাই ভাজের মুখের সামনে মাজা মাজা লম্বা লম্বা হাত দুখানা নেড়ে 200 কথা শুনিয়ে দেয়। ভাইপো ভাইজি দুটোকে ভালো যদি বাসে তো সে অন্তঃশীলা, ব্যবহারিক দৃশ্যে শুধু পাঁশ পেড়ে কাটতে বাকি রাখে। ভাজের সঙ্গে আদায় কাঁচকলায়। বলা বাহুল্য, ভাজও মাটির মানুষ নয়, পেরে ওঠে না কেবল ক্ষমতার অভাবে। বাক্যবিন্যাসের ক্ষমতায় তো ননদের পায়ের নখের কাছে দাঁড়াতে পারে না, কার্যক্ষমতাও কম। রাগ হলে ছেলে ঠ্যাঙায় আর ঠেস দিয়ে দিয়ে কথা কয়। রাধারানী বেশি কথা বলে না, কিন্তু যা বলে মোক্ষম। চিঠি পর্বের সময় বাড়ি ছিল না চারুলতা। ঘাট থেকে ফিরে এসেই রাধারানী দেবী চিহ্নিত পোস্টকার্ডখানা দাওয়ায় পড়ে থাকতে দেখেই 2 চোখ গোল হয়ে উঠল তার। এ আবার কি অদ্ভুতপূর্ব দৃশ্য! 12 বছর এই সংসারে এসেছে সে, এমন দৃশ্য তো কই দেখেনি। ভিজে হাতখানা ভিজে শাড়িতেই মুছে চিঠিটা তুলে নিয়ে এক নিঃশ্বাসে আদ্যপান্ত পড়ে ফেলে রান্নাঘরের দরজায় গিয়ে বিলম্বিত ছন্দে বলে, এ যে দেখি অস্মরণ রাজা স্মরণ হয়েছে। এবারে তাহলে আমাদের মায়া কাটিয়ে শ্বশুরবাড়ি চলল ঠাকুরজি।
ঠাকুরঝি এক নজর মাত্র তাকিয়ে ঠান্ডা গলায় বলে, কাতর হয়েও না মেজবউ, তোমাকে চণ্ডীতলা শ্মশানে তুলে না দিয়ে এ সংসার থেকে নড়বো এমন বেআক্কেলে আমি নই। চণ্ডীতলায় আমার ৭০ যাক, বলে ঠিকরে চলে যায় চারুলতা। আর কথা বাড়াতে সাহস হয় না। উফ, কিছুতেই কি তার জিত হতে নেই? যত গুছিয়ে যত কায়দা করে ছোট্ট একটু কামড় দিতে যাক বেচারা, কি করে যে সঙ্গে সঙ্গে তার জবাব বার করে ফেলে রাধারানী। আর সে এমন বিষাক্ত জবাব যে চারুলতার বুদ্ধির ভাঁড়ারে তার প্রতিষেধক নেই। অথচ রাধারানী অনায়াসে তার কামড়টা তো ফিরিয়ে দেয়, তার সঙ্গে নিজে একটি মোক্ষম কামড় বসিয়ে দিতে ছাড়ে না। খেতে বসে বিনয় ভট্টাচার্য আবার সেই কথাই তোলে। বলি, চিঠির একটা উত্তর দিবি তো রাধি? কেন, ভূতে পেয়েছে নাকি? বলে পাতের গোড়ায় আমরা টকের বাটিটা টক করে বসিয়ে দেয় রাধারানী। বরকে চারুলতার খুব বিশ্বাস তা নেই, তবু পৃষ্ঠবল হিসাবে ওর সামনে বলে নেয় এক আধটা কথা। কিছু না পেয়ে বলে, বাটিটা পাথরের ঠাকুরজি, তোমার মেজাজের ঘাস হইতে পারবে কেন? না পারলে আর করছি কি মেজবউ? ঘটি বাটি তোমার অমর বর নিয়ে আসে না সংসারে? মেজবউ রাধারানীর অনুকরণে ঠান্ডা গলায় বলে, সে তো দিনরাতি দেখছি ঠাকুরজি, তবে মেজাজটা একটু নরম করলে গেরস্তের লোকসানটা কিছু কম হয়। রাধারানী পাখাখানা নিয়ে ভাইয়ের সামনে বসে পড়ে মধু ঢালা সুরে বলে, গেরস্তেকে দরদ করতে গেলে কি সংসার করা যায় বউ? এই যে তোমার একটা পেট ভরাতে 3টে মানুষের খোরাক লাগে, সে দরদ কে করতে যাচ্ছে বলো? কথাটা নিদারুণ সত্য। চারুলতার আহারের পরিমাণটা নামের অনুরূপ নয়, আবার রাধারানী নেহাত অল্পাহারী। সত্যি হলেও মেয়ে মানুষকে খোরাকের খোঁটা, তাও আবার দেনেওয়ালার সামনাসামনি। তেলে বেগুনে জ্বলে ওঠে নিজস্ব ভোঁতা ভাষায় ব্যবহার করে বসে চারুলতা। বলে, খাই তা বেশ করি, আমি তো কারুর বাপের খাই না। রাধারানী অমায়িক হাসে বলে, আমার তো সেই ধারণাই ছিল মেজবউ। তলে তলে তালুই মশাই যে মেয়ের খদাকি পাঠান তা তো কই খবর পায়নি। এরপর কি আর বলবে চারুলতা? এমন দুর্ভাগ্য যে স্বামী কখনো তার পক্ষ নেবে না। এই তো এখন কি বোনকে 2 কথা বলতে পারতো না? তা নয়, আদরে গলে গিয়ে বলা হলো, না, দুটোতে এক জায়গায় হয়েছে কি ঠোকাঠুকি, আপুত্রাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়াই উচিত। যেন ভারী একটা অসম্ভব হাস্যকর কথা, যেন বিধবা মেয়ে মানুষ কেউ কখনো শ্বশুরঘর করে না, চিরকাল ভাই ভাজের ঘাড় ভাঙে। বোনও আনন্দে গলে বলেন, তাই দাও না, আমারও তো তাহলে হাড় জুড়োই। বিনয় ভট্টাচার্য পরিতৃপ্ত আহারের পরে প্রসন্ন মুখে বলেন, লিখে দে 2 কলম, বিকেলের ডাকে দিয়ে দি। অনুরোধ রাখিতে পারিলাম না, দুঃখিত, এই আর কি। আত্মসম্মান বোধহীন চারুলতা আবার ফোরন কাটে। কেন? অনুরোধ রাখিতে পারিলাম না, না পারারই বা কি আছে? গেলেই তারা খেয়ে ফেলবে, বলেছে যদি বা ঘুরে এলেই হয় কিছুদিন। মেয়ে মানুষের একদুয়ারি হয়ে থাকাই কি খুব মান্যের? রাধারানী উত্তর দেওয়ার আগেই বিনয় ভট্টাচার্য বকে ওঠেন, বাজে বকো না মেলা, রাধির আবার শ্বশুর বাড়ি, তাই আবার ও যাবে? শহরে হলে বাপ মা আবার বিয়ে দিত ওর, বুঝলে? তোমারই বা তাই কেন দিলে না? বলে মুখ টিপে হাসে চারুলতা। তার চাইতে আরো ঝাঁঝালো টেপা হাসির সঙ্গে রাধারানী বলে, পরামর্শদাতা মন্ত্রীর অভাব ছিল তখন, তাই হয়ে ওঠেনি বউ। আর চারুলতাকে অপদস্থের এক শেষ করে বিনয় ভট্টাচার্য বলে ওঠেন, যেমন নিজ মন তেমনই ইতর কথা। নিজের শাড়ি চুড়ি আর মাছের ন্যাজা ঘুঁচলে তবে কুকুরের উপযুক্ত মুগুর হয়, বুঝলি? মুকুটটা আগে কার মাথায় পড়লে তবে এমন ঘটনাটা ঘটা সম্ভব, সেটা আর ভাবেন না ভদ্রলোক। দুর্গা দুর্গা বলে রান্নাঘরে ফিরে যায় রাধারানী।
আর চারুলতা রাগ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রাধারানীর শ্বশুরবাড়ির কথাটা আজকের নিমিত্ত মাত্র, এরকম ঘটনাটা নিত্য নৈমিত্তিক। এরপরে অবশ্য রাধেই গিয়ে ডেকে আনে, তবু এক্ষুনি নয়, চারুলতাকে চরম অবস্থায় পৌঁছতে দিয়ে। 12টা বেজে গেলে আর না খেয়ে থাকতে পারে না চারুলতা, মাথা ঝিমঝিম করে, হাতে পায়ে খিল ধরে। এরকম দিনে ততক্ষণ রাধারানী কাজ সারে। দৈনন্দিন পর্ব মিটলেও উপরিগুলো আছে, যেমন সুপরি কাটা, মুগ কড়াই ভাঙা, চাল ডাল ঝাড়া, নিদেন পক্ষে কাঁথা সেলাই। আজ কিন্তু ওদিক দিয়ে গেল না রাধারানী। রান্নাঘরের শেকল তুলে দিয়ে এসে সেই অবহেলিত পোস্টকার্ড খানা নিয়ে উঠে গেল ছাতে। মেঘলা দিন, পশ্চিমহলে ছাতে ওঠার প্রয়োজন আর কারো নেই। বড়ি, আচার, রামসত্ত্ব, কাঁথা কানি, এই জন্যেই না ছাতের দরকার। রাধারানী বা কবে কোনকালে মেঘলা দিনে ছাতে ওঠার প্রয়োজন হয়েছিল? আজই বা কিসের প্রয়োজন? কিছুই না, শুধু ফেলে দেওয়া জিনিসটা কুড়িয়ে নিয়ে পড়ছে তো, একটু তাই চক্ষু লজ্জা, অথচ কৌতূহলও হচ্ছে। তখনই যদি পড়তো ভালো করে, বালাই চুকে যেত। মুখরা রাধারানীর সঙ্গে চক্ষু লজ্জাটা বেমানান, কৌতূহলটা তাই আরো বেশি। সে বোধটাও নিজেরই আছে বলে বোধহয় লোকলোচনের অগোচরে পালিয়ে এসেছে। দেখতে এসেছে সুকুমার চক্রবর্তী কে, নবকুমার চক্রবর্তীর সঙ্গে যার নামে সাদৃশ্য ধরা পড়ে। জ্ঞাতিদের কেউ, তাছাড়া আর কে? নিজের দেওর ভাসুর নয়, তাদের নামগুলোও মনে আছে ঠিকই, রাজকুমার, দেবকুমার, কুমারের গোষ্ঠী একেবারে। চিঠিখানা 2-3 পড়ে ফেলল রাধারানী। এমনই হাতের কাজ না থাকলে এমন করেই থাকে মানুষ। 3 পুরুষের জ্ঞাতি জেঠ শ্বশুরের ছেলে, বিদ্যের সাধ্যি যে অষ্টরম্ভা, চিঠির ভাষাতেই মালুম হচ্ছে। তবে লিখেছে ইনিয়ে বিনিয়ে, রাধারানীকে নিয়ে যেতে চাই। অবশ্য বিয়ের নেমন্তণ খেতে ডাকেনি, ডেকেছে নিছক স্বার্থের খাতিরে। মা মরণাপন্ন, সংসারে নিতান্ত লোকাভাব, অথচ তাহার নিষ্ঠা কাষ্ঠার বাতিকের জন্যে রাঁধুনি চাকরানি অচল। আজ যদি তাহার নিজের পুত্রবধূ জীবিত থাকিত, তাহা হইলে আর রাধারানীকে ক্লেশ দিবার প্রয়োজন হইত না। কিন্তু রাধারানীও চক্রবর্তী কুলের বধূ তো বটে, অতএব যদি রাধারানী ইত্যাদি ইত্যাদি। অবশেষে এটুকুও লিখতে ছাড়েনি। রাধারানী জীবন তো অসার্থকই গেল, জেঠ শাশুড়ির সেবারূপ পূর্ণ কার্যেও কিছুটা সার্থক হোক। দায় পড়েছে, আপন মনে এটুকু উচ্চারণ করেই হেসে ওঠে রাধারানী। চক্রবর্তীকুলের বউয়ের ওপর দরদ উথলে উঠল এতদিনে। দায়ের পরে রাইমশাই, কই তোর বিয়েতে ডাকতে আসেননি তো? বাপের শ্রাদ্ধের ভোজে তো বলিসনি? রাধারানী এখনো পর্যন্ত পৃথিবীর ভাত জলে ভাগ বসাচ্ছে কিনা জানিস সে খবর? এখন ওনার মা মরেছে, লোকাভাব, তাই কন্যা করতে ডাকতে মনে পড়েছে। অনেকক্ষণ ঘুরে বেড়ায় রাধারানী। মেঘলা দুপুর, বেলা বোঝা যায় না। চারুলতা যে রাগ করে না খেয়ে শুয়ে আছে তাও মনে পড়ে না। সময়ের এমন অলস অপব্যয় রাধারানীর জীবনে বোধ করি এই প্রথম। অন্যদিন হলে কিছু না হোক ভাঁড়ারের হাঁড়ি কুড়িগুলো পেড়ে ঝাড়া মোছা করত। আজ মনে হচ্ছে কোনোদিন বুঝি ছাতে ওঠেনি। মেঘলা দুপুরে নির্জন ছাতের কেমন যেন একটা মাদকতা আছে, অনেকখানি শূন্যতা, তবু যেন একটা রোমাঞ্চকর অনুভূতি জাগানো শরীরী স্পর্শ। 16, 18, 22 সমস্ত বয়সগুলো পার করে এসে 26 বছর বয়সে হঠাৎ আবিষ্কার করে বসল রাধারানী, নির্জন ছাতের একটা রহস্যময় আত্মা আছে, তার স্পর্শ পাওয়া যায়। সে স্পর্শ মনকে অকারণ উচাটন করে তোলে। জীবন ভরই তো ছাতে আসছে। বড়ি, আচার, আমসত্ত্বের প্রয়োজন বাদেও ভিজে চেলাকাঠ ছড়িয়ে শুকোতে দিতে,
সারা বছরের জন্য কেনা মুগ কলাইয়ের পোকা লাগলে রোদে দিতে, ভাইপো ভাইজির অকর্মজনিত ভিজে লেপ তোষক বিছিয়ে দিতে। প্রায় তো আসতে হয়, শুধু আসতে হয়নি মেঘলা দুপুরে। না, কোনো দিন আসেনি। তাই এই অদ্ভুত রহস্যটা অনাবিষ্কৃত ছিল রাধার কাছে। নাকি নিজেরই অনাবিষ্কৃত রহস্যময় আত্মাকে হঠাৎ আবিষ্কার করে ফেলল রাধারানী? পিসি, তুমি এখানে? রক্ষে এসে গালে হাত দিয়ে দাঁড়ায়। 7 বছরের মেয়ে হলে কি হবে, চলনে বলনে 17 বছরের ধাক্কা করে। রংটা ময়লা, মাজা ঘষা করলে হয়তো উজ্জ্বল শ্যামা দাঁড়াতো, তবু পিসি সোজাসুজি রক্ষে কালী বলেই। রক্ষে কালী একটু দম নিয়ে বলে, আমি তোমাকে 7 রাজ্য খুঁজে বেড়াচ্ছি। রাধারানীর আবার হৃদয় রহস্য, রাধারানীর আবার আত্মা, হাসি রাখবার জায়গা কোথায়? এলো চুলগুলো আঁট করে জড়াতে চড়াতে কটুক কথায় বলে। এই ত্রিরস জারিত কণ্ঠে ভাইজির কথার উত্তর দেয় রাধারানী। কেন? আমাকে তোর কি দরকার পড়েছে? এক্ষুনি জঠরে ব্রহ্মাগ্নি জ্বলে উঠেছে, পেট তো নয় রাবণের চিলু, জ্বলেই আছে, হবে না কেন? যেমন মা তেমনই ছা। রক্ষে পিসির স্টাইলেই হাত মুখ নেড়ে বলে, আমি আবার কখন খেতে চাইলাম? মার যে খিদে হাতে পায়ে খিল ধরেছে, স্কুল বাড়িতে 2 ঘন্টা বেজে গেল। ও, চারুলতা খায়নি? মুহূর্তে মনটা আহা করে উঠলেও হৃদয়ের যে আহা রাধারানীর কথায় ধরা পড়ে না। মুখটা তাই বাঁকিয়ে বলে, শুধু খিল কেন, শেকল ছিটকিনি সব পড়ে যাক না, তোর মার হাতে পায়ে জিভে ঠ্যাকরা করে বিছানায় অঙ্গ ঢেলে পড়ে থাকতে পারেন মহারানী, হাঁড়ি থেকে ভাত ঢেলে নিয়ে গিলতে পারেন না। আমি ওসব জানি না বাবা, মা বলতে বলল তাই আমি বলতে এসেছি, বলে মুখ ঘুরিয়ে চলে যায় রক্ষে কালী। বাপ বলে, ছোট রাধি, তা খুব মিথ্যে বলে না। নিচে নেমে চিঠিখানা নিজের ঘরে উঁচু তাকে ফেলে রেখে ভাত বাড়তে বসে রাধারানী, ভাজের আর নিজের। ঠিকানার জন্য চিঠিটা রাখা, নইলে ও চিঠি আগুনে পোড়ালে রাগ মেটে না। কিন্তু উত্তর দেবার জন্য যে ঠিকানার আর দরকার হবে না, পরদিনই যে লেখক নিজেই সশরীরে এসে হাজির হবে, এ কথা কে ভেবেছিল? বিনয় ভট্টাচার্য আবার চটি চটপট করতে করতে এসে রান্নাঘরের কাছে গিয়ে চাপা গর্জনে ফেটে পড়েন। রাধি, এই রাধি, কি আমার ছেড়াদ্ধ পিণ্ডি রাঁধছিস? আই ঘর থেকে, তাড়াতাড়ি আয়। আবার আজ কি হলো? চেঁচাচ্ছ যে রাক্ষসের মতন? না, চেঁচাবো কেন? আশা রবে সুর ভাঁজবো? পই পই করে বললাম কাল, 2 কলম লিখে ফেলে দে, কানেই নেওয়া হলো না। নাও এখন ঠেলা সামলাও। রাধা অবাক হয়ে বলে, কিসের ঠেলা? কেন, তোমার 7 কালের দেওর একেবারে এসে হাজির হয়েছেন, চিঠিটা লিখে দিলে আর এই বিপদটি হয় না। রাধারানী স্থির আত্মস্থ ভাবে বলে, কাল বিকেলের ডাকে চিঠি দিলে আজ সকালে ওর আশা রদ হতো। এ কথা গোপলাকে বোঝাও গে মেজদা, আমাকে বোঝাতে এসো না। কথাটা বিনয় ভট্টাচার্যের যে জানা নয় তা নয়, তবু বিপদ মুশকিল লোকসান এই অবাঞ্ছিত ব্যাপারগুলো ঘটে গেলে একটা কাউকে দোষী সাব্যস্ত করতে পারলেই যেন কিঞ্চিত সান্ত্বনা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা জানি, বলে বোনকে একতারা লাগিয়ে ভট্টাচার্য প্রশ্ন করেন, এখন ও যে বলছে রোগা মাকে একলা রেখে এসেছে, 2:45 গাড়িতে যাবে। রাধা অবহেলা ভরে বলে, তা যাক না, 12টার মধ্যে রান্না হয়ে যাবে আমার। ধেৎ তেরি, তো রান্না নিকুচি করেছে, রান্নার জন্য কি আমার ছেড়াদ্ধ আটকাচ্ছে শুনি? কথা হচ্ছে তোর যাবার। সে কথাও হচ্ছে নাকি? বিদ্রুপের বিদ্যুৎ ঝিলিক দিয়ে ওঠে রাধারানীর চোখে মুখে। বিনয় ভট্টাচার্য অবাক ভাবে বলেন, তবে আরো এসেছে কি করতে? তোকে নিয়ে যাবে বলেই তো। যাবে বুঝি?
ও ভেবেছে বোধহয় বেওয়ারিশ মাল বই তো নয়, রাস্তায় পড়ে আছে, নিলেই হলো। হঠাৎ যেন সুপ্ত পৌরুষ জেগে ওঠে ভট্টাচার্যের। তেরে উঠে বলেন, বোধহয় তাই। রোশো, আমি গিয়ে বুঝিয়ে দিচ্ছি বাছাধনকে। বিনয় ভট্টাচার্যের বোন অত ফেলনা নয় যে কারোর বাড়িতে পা ধুতেও যায় না, নিয়ে যাবে আবদার। নেহাত নাকি কুটুম্ব, তাই এতক্ষণ কিছু বলিনি। এবারে এমন শুনিয়ে দেব একেবারে ঠান্ডা হয়ে যাবে। চক্রবর্তী বংশের বউ বলে দাওয়া করতে এসেছিস? ভারী আমার সম্পর্ক রে, মরেছে কি বেঁচেছে খোঁজ নিয়েছিস কখনো? এখন কারো পরে সম্পর্ক বার করতে এসেছিস? বার করাচ্ছি তোর সম্পর্ক, বার করাচ্ছি। রাধারানী ভ্রুকুটি করে বলে, অসভ্যের মতো চেঁচাচ্ছ কেন মেজদা? 40 হতে 72 ধরতে এই তোমারই দেখছি। যা বলবে সামনে গিয়ে বলো না। আচ্ছা তাই যাই, হয়েছে, খুব বীরত্ব দেখিয়েছ। সে বলা দুদণ্ড পরে বললেও চলবে। এখন কুটুম্বর ভোগের ব্যবস্থাটি কি হবে তাই বলে যাও দেখিনি। বিনয় ভট্টাচার্য একটু দরাজ হাতের লোক। অতিথি আত্মীয় এলে খাওয়ান ভালো। সুকুমার আসার সঙ্গে সঙ্গেই চোখের ইশারায় 8 বছরের ছেলেটাকে ময়রার দোকানে পাঠিয়েছেন। মাছের খোঁজে নিজে যাবেন এটা নিশ্চিত। মাঝখান থেকে রাধার প্রশ্নে চারুলতা একটা আফসোসের ভঙ্গিতে ফোড়ন কেটে ওঠে। ও মা, সে কি? ক্ষীর দই মাছের মুড়োর বায়না দেওয়া হয়নি এখনো? কত ভাগ্যে কুটুম্বের পায়ে ধুলো পড়েছে। রাধা মুচকে হেসে বলে, হয়নি? তাই তো দেখছি। বোধহয় শ্বশুরবাড়ির ধারা শিখেছে মেজদা, বুঝলে? চারুলতা সহ্য করতে পারে না। অনেক আশা করেছিল 2-10 দিনের জন্যেও যদি বিদেই হয় রাধা, হাত পা মিলিয়ে বাঁচবে। ভাই বোন মিলে তো সে আশায় ছাই দিচ্ছেন। রেগে লাল হয়ে বলে ওঠে, যখন তখন আমার বাপের বাড়ির খোঁটা তুলো না ঠাকুরঝি, ভালো হবে না। ভাইয়ের ভাতে এত অহংকার কিসে তাও তো বুঝি না। এত মিষ্টি ভাত যে 2 দিনের জন্য কোথাও নড়তে ইচ্ছে করে না। কেন, গেলেই তো হতো। বিনয় ভট্টাচার্য হাঁ হাঁ করে বউকে থামাতেই যাচ্ছিলেন বোধহয়, কিন্তু রাধা দুজনকে অবাক করে দিয়ে খুন্তিখানা হাত থেকে নামিয়ে দাঁড়িয়ে ওঠে শান্ত নরম গলায় বলে, আচ্ছা তুমি তাহলে রান্নাটা দেখো বউ। ডালে এখনো নুন পড়েনি, মোচায় মশলা মাখা আছে। গোপালটা কোথায় কোথায় ঘুরছে, খাবার খায়নি, ডেকে খাইও। সুকুমারকে বলে দাও মেজদা, তৈরি হয়ে নিচ্ছি আমি। জ্বলন্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে একবার তাকিয়ে ভট্টাচার্য বলে ওঠেন, পাগলটার কথায় তুইও পাগল হবি রাধে? ওর কথা আবার মানুষে ধরে? কথা ধরাধরির কথা নয় মেজদা, ভেবে দেখলাম আমার যাওয়াই উচিত। সত্যিই তো, আর সম্পর্ক হাত থেকে মুছে ফেলবার নয়। আর চিরকালই কি তোমার গলায় পাথর হয়ে বসে থাকবো? বলছে ভালোই, সেধে তো আর যাচ্ছি না। মেজদা বিমূঢ় ভাবে বলে, আপনার শ্বশুরবাড়ির লোক বলতো, সে আলাদা। এ একেবারে নিষ্পর বললেই হলো। তো নিজের দেওর ভাসুরি বা বলবে কি? রাধা অল্প হেসে বলে, মুখ থাকলেই লোকে বলে মেজদা, বলবার মুখ না থাকলেও বলে। আচ্ছা দেখি, তোমার 2খানা ফর্সা থানটান জোগাড় করে বেঁধে নি, পেড়ে ধুতি দেখলেও আবার লোকে কিছু বলতে পারে। বিনয় ভট্টাচার্য বজ্রাহতের মতো দাঁড়িয়ে থাকেন। চারুলতাকে শাসন করবার কথাও মনে পড়ে না। রাধারানীর কথার যার নড়চড় হবে না এ বিষয়ে তিনি নিঃসন্দেহ। ট্রেনে তুলে দিয়ে মেয়ে মানুষের মতো কাপড়ে মুখ মুছে বিনয় বোনের মাথায় হাত রেখে ধরা গলায় বলেন, জেদ করে চললি মুখপুরি, বেশি দিন থাকিসনি, তুই বিনে বাড়িতে টেকা ভার হবে রে। কি যে বলো মেজদা। মুখে হাসি টেনে আর একবার ভাইয়ের পায়ের ধুলো নিয়ে রাধা বলে, রক্ষু রইল, গোপলা রইল, আদরের গিন্নি রইল তোমার। আর যে মুহূর্তে ট্রেন চলতে শুরু করে, চির দুর্দান্ত মেজদার অপরাধী অপরাধী মলিন মুখখানা অদৃশ্য হয়ে যায়। গাড়ির দরজা খুলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে রাধার। মন কেমনের জন্য নয়, নিজের মনের চেহারা দেখে শিউরে ওঠে।
এ কি সর্বনাশ সে করলো? কি দুর্মতি হলো তার? নিজের পায়ে নিজে কুড়োল মেরেই ক্ষান্ত হয়নি, শুধু সরল স্নেহময় বেচারা মেজদাকে অপদস্থের এক শেষ করে এলো মিথ্যে ছলনায়। ছলনাই তো। চারুলতার উপর অপরাধের বোঝা চাপিয়ে অভিমানের ভানে ঘর ছেড়ে এলেও নিজেকে কি এখনো বোঝাবে রাধা? কুল ছেড়ে অকুলে পা দিয়েছে সে, তুচ্ছ অভিমানের বশে। চারুলতার ওপর অভিমানে ঘর ছাড়বে রাধা? চারুলতা তো তার কাছে তৃণমাত্র। চিঠিখানা দেখার সঙ্গে সঙ্গে সমস্ত মন তার উগ্র আগ্রহে উন্মুখ হয়ে ওঠেনি কি বেরিয়ে পড়বার জন্যে? উন্মুখ হয়ে উঠেনি এই চিরপরিচিত আবেষ্টনের বন্ধন থেকে মুক্তি পাবার জন্যে? সেই থেকেই তো মনের মধ্যে চলছিল বিদায়ের প্রস্তুতি, অথচ ক্রমাগতই ঠকিয়েছে ভাই ভাজকে। হয়তো শুধুই ভাই ভাজকেও নয়। রাধা কি অকৃতজ্ঞ? রাধা কি হৃদয়হীন? একটা অজানা অচেনা নিতান্ত তুচ্ছ ব্যক্তির মোটা স্বার্থের প্রয়োজনের ডাক এত প্রবল হয়ে উঠল তার কাছে যে বিনা বিচারে মুহূর্তে ত্যাগ করে বসল চিরদিনের স্নেহাশ্রয়। কিন্তু প্রয়োজনের তাগিদেই বা কে কবে ডেকেছে রাধাকে? কে কবে ডাকবে? কে কোনোদিন বলেছে রাধাকে তার চায়? আবেদনের কারণটা যতই তুচ্ছ হোক, স্থূল হোক, রাধার চির ক্ষুধার্ত চিত্ত দুয়ারে যে প্রথম ধ্বনিত হলো পুরুষ কণ্ঠের আবেদন, সে বস্তুকে উপেক্ষা করবে এত ঐশ্বর্য রাধার ভাঁড়ারে কই? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা আবেদন গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।